আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা। লিখনীতি ইনান হাওলাদার, পর্ব সংখ্যা 12। আপু, তোমরা ভিডিও দেখো, তবে তোমরা কেউ লাইকও করো না, কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো না। তোমরা যদি এসব না করো তাহলে আমি উৎসাহিত হব না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর অডিও বুক, উপন্যাস উপহার করতে পারি। প্লিজ আপু। তুর্য কারোর সাথে রুম শেয়ার করতে অভ্যস্ত নয়, তাই তারা 3টি রুম বুক করেছে। একদম কর্নারের ব্যালকনি সহ রুম তুর্যের, তার পাশের রুম তাসিন আর নাবিল, মাঝে 2টা রুম গ্যাপ দিয়ে পরেরটার পিঙ্কি আর আলিয়া। তারা চেয়েছিল 3 জন এক রুমে থাকবে, কিন্তু তুর্য তাদের সাথে রুম শেয়ার করায় অমত করলে তাসিন বলে, এখন আমাদের সাথে রুম শেয়ার করতে পারছিস না, বিয়ের পর কি করবি? তখন তো বেডও শেয়ার করতে হবে। তখন কটমট কণ্ঠে তুর্য বলে ওঠে, দিস ইজ নান অফ ইউর বিজনেস। প্রায় অনেকক্ষণ হয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে। তুর্য এখনও বিছানায় উমর হয়ে শুয়ে আছে, পরনে শুধু একটা ট্রাউজার, কোমর পর্যন্ত কম্বল দ্বারা আবৃত করে রাখা। কাছের জানলার সামান্য ফাঁকা হয়ে থাকায় সেখানে থেকে একগুচ্ছ আলোকরশ্মি তার বলিষ্ঠ পিঠে প্রস্থান পেয়েছে। আলোকরশ্মিটা একদম তীর্যকভাবে পড়েছে। গায়ের রং ধবধবে ফর্সা, অর্থাৎ কৃত্রিম উজ্জ্বল নয়, আবার শ্যামলার গভীরতাও নয়, মাঝামাঝি এক ধীর অকৃত্রিম আবহাওয়া পিঠে যেন ঝলমল করছে। এর মধ্যেই সেই আলোকরশ্মিগুচ্ছ নিজ ইচ্ছায় স্থান পরিবর্তন করে সুদর্শন পুরুষটার কপাল আর চোখ জুড়ে পড়ল। তাদের কিরণের আলোকের কারণে এলোমেলো সিল্কি চুলগুলো যেন ঝকঝক করছে। এরকম পরিস্থিতিতে তাকে দেখলে যে কোনো রমণী ঘোর লেগে যেতে পারে, কিন্তু বিছানায় পড়ে থাকা লোকটার মনে হয় ভালো লাগলো না। আলোকরশ্মি থেকে বাঁচতে নাক মুখ কুঁচকে সমগ্র মুখটাকে বালিশের ভিতর ডাবিয়ে দিল। গত রাত মার্কেট থেকে ফিরতে লেট হওয়ায় তুর্য আর কল ব্যাক করেনি। ঘুমের ভিতরে হঠাৎ মস্তিষ্কে কড়া নাড়ল কথাটা। হাতের আন্দাজে বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে সময় দেখার জন্য সাইড বাটনে প্রেস করলো। হঠাৎ আলোয় ভ্রু একসাথে কুচকে পিট করে ফোনের স্ক্রিনে তাকালো সে। বেলা অনেকটা গড়িয়ে গেছে। দ্রুত বিছানা ত্যাগ করে ফ্রেশ হলো। গায়ে একটা টি শার্ট জড়িয়ে ফোনে হাতে ব্যালকনিতে রাখা চেয়ারে বসলো। পারভিন বেগম নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ হচ্ছে না। এমন এখনো হয়নি যেখানে একবার রিং হতে না হতেই রিসিভ হয়, সেখানে 3বার কল করার পরও সাড়া শব্দ পেল না। কিছুক্ষণ নিউজ ফিড স্ক্রল করে রুমে গিয়ে ল্যাপটপ এনে পুনরায় ব্যালকনিতে গিয়ে বসলো সে। কিছু একটা ভেবে আবার কল করলো মায়ের নাম্বারে। 2বার রিং হতেই রিসিভ হলো এবার। তবে অপর পাশের ব্যক্তিকে দেখে যতটা না মেজাজ বিগড়ে যায় তার চেয়েও মেজাজ বিগড়েছে তার ব্যাকগ্রাউন্ড দেখে। তুই কি করছিস আমার রুমে? আসলে তুর্য ভাই, আমার একটা টি শার্ট প্রয়োজন। আপনাকে তো আমি কল করেছিলাম, কিন্তু আপনি ছিলেন না। তবে আমি একটা গোপন তথ্য জেনে গেছি, তাই না বলেই 2টো টি শার্ট নিলাম। এখন তো আপনি কিছু বললেও পারবেন না, আর কিছু বললে গেলে আমি আপনাকে ব্ল্যাকমেল করতে পারবো। আর 2টো টি শার্ট দিয়ে কি করবি? তুর্য কথা না বললে বোধহয় আরও অনেক কিছু বলতো আহি, তবে কিছু গোপন তথ্য জেনেছে, সেটা ঠাউর করতে পারল না তুর্য। এসব নিয়ে তার মাথা ব্যথাও নেই। নিশ্চিত মনের আন্দাজে উদ্ভট কিছু ভেবে বসে আছে। এসব ঘটনা আগেও পরেও কম ঘটেনি। আসলে প্রথম একটা নিয়েছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আরেকটা নিয়েছি। এটাও নষ্ট হয়ে যাওয়ার পথে, আরেকটা নিব তুর্য ভাই। দেখি ব্যাক ক্যামেরা দিয়ে রুমটা দেখাতো। আহি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে রুম দেখালো। যাক, যা হবার 2টো টি শার্টের উপর দিয়েই হয়েছে। বড় বাঁচান বেঁচে গেছে। আল্লাহ, মনে মনে কথাগুলো ভাবতে না ভাবতেই বিছানার দিকে চোখ গেল তার। মুহূর্তেই এতক্ষণ ধরে চাপিয়ে রাখা রাগটা মস্তিষ্কে দাউ দাউ করে জ্বলতে উঠল। সারা বিছানায় রঙের মাখামাখি। সাদা বেড সিটটা যেন রঙিন রংধনুর পরিণত হয়েছে। দাঁতে দাঁত পিষে ফের বলল, বিছানায় কি হাল করেছিস? আপনার বুঝি একটাই বেডশিট?
না তো, তাহলে এত রেগে যাচ্ছেন কেন? বল কি করলে তুই আমার রুমে আসা অফ করবি? এক কাপ দুধ চা বানিয়ে খাওয়ালে? না থাক, আপনার কষ্ট কমিয়ে দেই, লাল চা খাওয়ালেও হবে। নীল চা খাওয়াবো, খাবি? সেটা আবার কিভাবে বানাবেন তুর্য ভাই? একটু ভেবে প্রশ্ন করলো আহি বিষ মিশিয়ে। সে তো ভেবেছিল হয়তো হারপিক নয়তো জামার দেওয়া ব্লু দিয়ে বানাবে তুর্য ভাই, এতে বড় জোর পেটে খারাপ হয়ে কয়েকদিন হসপিটাল বেডে শুয়ে থাকতো। কিন্তু এই লোক তো পুরো দুনিয়া ছাড়াই বন্দোবস্ত করে ফেলেছে। থাক, আর জানে মারতে হবে না, চলে যাচ্ছি আপনার রুম থেকে, আর টি শার্টও কিনে দিব বিয়ের পর আমার স্বামীর টাকায় দিয়ে। তো তোর স্বামীর টাকা গুষ্টি কি? কথাটা আর শেষ করতে পারলো না দুর্য, ফোনটা কেটে দিল। রাগের মাথায় কিনা কি বলে বসেছে, তারপর দেখা গেল কথা ঘুরে ফিরে তার গায়ে পড়ল। আজ সাজেক ট্যুরের ৩য় দিন, সবাই মিলে অংলাক পাহাড়ে গিয়েছে, সাজেকের সবচেয়ে উঁচু স্টপ। এখন থেকে ভোরের কুয়াশা আর সন্ধ্যার সূর্যাস্ত খুব সুন্দর লাগে, তাই তারা কুয়াশা দেখার জন্য খুব ভোরে বেরিয়েছে। পিঙ্কির শরীরটা আজ ভালো নেই, কাল অনেকক্ষণ ধরে হাজা চড়া ঝর্ণায় ভেজায় দরুন জ্বর লাগছে, তাই সে থেকে গিয়েছে। বাকিরা অনেক রিকোয়েস্ট করেও নিতে পারেনি। তুই অগল লগে জানাই কেন? দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে করতে বলল নাবিল। তুই যাসনি কেন? আর আমি একটা মেয়ে মানুষ, নক না করে ঢুকলি বা কোন আক্কেলে? কথা কম কস বাড়া, ঢুকছি তো কি হয়েছে? আমি কি তোর সাথে অশ্লীলতা করতাছি? ভালো তো শুধু কথা শিখে গেছিস। এই নাবিল সব পারে বুঝস, জাস্ট চর্চা করি না। বাড়া যা, আমার রুম থেকে বের হয়ে দেখা। নাবিল হঠাৎ পিঙ্কিকে ধাক্কা দিয়ে নরম হাতে দেওয়ালের সাথে চেপে ধরল। হঠাৎ আক্রমণে পিঙ্কি চিৎকার করে উঠতে ধরেছিল, কিন্তু তার আগেই নাবিল তার মুখ চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলল, দেখ তোর জন্য শুদ্ধ ভাষায় কথা কওয়ার ট্রাই করছি, বাড়াও কইতাছি না বাড়া। বলে পিঙ্কির মুখ থেকে নিজের হাত সরিয়ে নিলেও অপর হাতখানা তারা তাকে চেপে ধরে আছে। বাদন থেকে ছোটার জন্য পিঙ্কি ছটফট দেখে ফের বলল, মানলাম বাপ মায়ে তোর নাম পিঙ্কি রাখছে, তাই কি মাইঙ্কির মতো লাফালাফি করতে হইব বাড়া? এই নাপিতের বাচ্চা, কথা কম বলে দূরে সর। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল পিঙ্কি। নে বাড়া, দিলাম ছেড়ে, তুই এখন যা ইয়া মর। বলে পিঙ্কিকে ছেড়ে দিল সে। যেভাবে রুমে এসেছিল ঠিক সেভাবে আবার বেরিয়ে গেল, তবে এবার অদরে মিষ্টি হাসি রেখা দেখা গেল। তার পিছনে রেখে গেল দুটানায় ভুগতে থাকা এক মানবিককে। তুর্য কংলাক পাহাড় থেকে ফিরেছে প্রায় ৮ ঘন্টা হয়েছে। পাহাড়ে থাকাকালীন পারভিন বেগমকে কল করেছিলেন ভোরের কুয়াশা দেখানোর জন্য। রিসিভ হচ্ছে না দেখে একে একে বাড়ির প্রত্যেকে ফোনে কল করেছে, কিন্তু কেউ রিসিভ করলো না। প্রথমে ভেবেছিল পারভিন বেগমের ফোন আহির কাছে, তাই হয়তো রিসিভ করছে না, কিন্তু প্রত্যেকের ফোনে দিয়ে যখন না পেল তখন হোটেলে ব্যাক করেছে। আজ সকালে হুট করে মনের ভিতরে কেমন করে উঠছিল, এখন আবার বাড়ির কেউ কল রিসিভ করছে না দেখে মনটা ভীষণ কু ডাকছে। যদিও এসবে বিশ্বাসই না আসে, তবুও মনের মধ্যে অস্বস্তিহতা তাকে কাবু করে ফেলেছে। সবার কথা বাদ যাক, বাবা কাকারাও ফোন তুলছে না কেন?
টেনশনে মাথা কাজ করছে না তার। ফোন হাতে বারবার ব্যালকনি এপাশ ওপাশ পায়চারি করছে। ঘুরতে এসে সে কোনো ভুল করে ফেললো না তো? মায়ের কিছু হয়েছে নাকি ছোট বাবার? লায়েক শিকদার কিছু করেননি তো? লায়েক শিকদার আর আসিফ চৌধুরী তো দ্বন্দ্ব শুধু ক্ষমতা নিয়ে নয়, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। সেটা অনেক আগেই আন্দাজ করেছে তুর্য। সেটা নিয়ে সে আসিফ চৌধুরীর কাছে যতবার জিজ্ঞেস করেছে ততবারই তিনি প্রসঙ্গ পাল্টে ফেলেছেন। এবার বাড়ি ফিরে সে যে করেই হোক সত্য জেনে ছাড়বে, কিন্তু তার আগে একবার বাড়িতে কথা তো বলতেই হবে। হঠাৎ বাড়ির হেডলাইনের কথা মাথায় আসলো তার। ততক্ষণে কেন মাথায় আসেনি সেটা ভেবে মনে মনে নিজেকেই কয়েকটা গালি দিল তুর্য। 2বার রিং হয়ে কেটে গেল। তৃতীয়বারের মাথায় রিসিভ হলো। তবে ওপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে তুর্য অস্থিরতা আরও বেড়ে গেল। সে এক মুহূর্তের জন্য ভাবল এটা আহি, কিন্তু পরক্ষণে ঠাউর করতে পারল কণ্ঠের মালিককে। তার মানে বাড়ির সত্যি কিছু হয়েছে। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে ভাইয়া? কান্না করছিস কেন? কথা বল তাহি। ভাইয়া টেনশন হচ্ছে তো। আহি আপু কি মেরেছে তোকে? তুর্য ভালো করেই জানে আহি কখনো ছোট ভাই বোনদের গায়ে হাত তোলে না, তবুও জিজ্ঞেস করলো। সে আজ খুব করে চাইছে বোনের কান্নার কারণ যেন এটাই হয়, কিন্তু অপর পাশ থেকে বাচ্চা কণ্ঠটা ফুপিয়ে কাঁদতে থাকলো। না। তাহলে কি হয়েছে? কান্না থামিয়ে বল ভাইয়া প্লিজ। আহি আপু কাল সন্ধ্যায় ওর ফ্রেন্ডে তারিন আপুর বাড়িতে গিয়েছিল। সেই ভোরে রওনা হয়েছে 6টার সময়, কিন্তু এখনও ফেরেনি। একটা দুষ্টু লোক ফোনে টাকা চেয়েছে। আব্বু টাকা দিয়ে দিয়েছে, কিন্তু লোকটা কল ধরছে না। কোনো রকম হেঁচকি তুলে কথা বলে আবারও কান্না আরম্ভ করলো তাহি। বড় কেউ থাকলে তার কাছে ফোনটা দে। কি হলো তাহি? ধমকের সুরে বলল তুর্য। এই প্রথমবারের মতো তাহির সাথে কেউ উচ্চ সুরে কথা বলল। পর মুহূর্তে আবার নরম কণ্ঠে বলল, বড় কেউ থাকলে তার কাছে দে ভাইয়া। কেউ নেই, মেজমা অসুস্থ হয়ে পড়েছে। আব্বু ছোট মা সেখানে, আর আব্বুরা সকলে আহিয়াপুকে খুঁজতে বেরিয়েছে। আমি দেখছি ভাইয়া আছি না, আপু ঠিক খুঁজে বের করব। কান্না থামাও আপি, ওকেই। কথাটা শেষ করে বেরিয়ে পড়ল তুর্য। কল কেটে কিনা সেই খেয়ালটুকু নেই তার। ফোনকে তা বলে দিল খুঁজে বের করবে, কিন্তু কি করে? এখন থেকে ঢাকা ফিরতে কম না হলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। পৌঁছাতে প্রায় 4-5টা বাজবে। তখন যদি তাকে সাথে করে নিয়ে আসতো তাহলে এমন হতো না। কেন আনলো না? তুর্য এভাবে ছুটতে দেখে তাসিন পেছন থেকে ডেকে বলল, এভাবে কোথায় ছুটছিস তুর্য? এই, আই এম গোয়িং ব্যাক টু ঢাকা। তোরা ফেরার সময় আমার লাগেজ সাথে করে নিস। হঠাৎ কেন? আরে চেঞ্জ করে যা তো। এভাবে টি-শার্ট ট্রাউজার পরে যাবি কেন তুর্য? পরক্ষণে আর কোনো প্রত্যুত্তর না পেয়ে বাকি বন্ধুদের কাছে ছুটল তাসিন।